সম্মানিত দর্শক, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অ্যাবসলিউটলি একটি পলিটিক্যাল অ্যানালিটিক্স। এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে এটা যেভাবে বলা যাচ্ছে না, আর এটা যে ঘটবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। মূলত দুবাইতে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটি সারা বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের যারা তৃণমূলে গেয়ার আপ হয়েছিলেন বিভিন্ন মানুষ, তারা ভীষণভাবে আতঙ্কিত অনুভব করছেন। আওয়ামী লীগের যে সকল এজেন্ট, যে সকল কর্মী, যে সকল শুভানুধ্যায়ী যারা সরকারের মধ্যে আছেন, রাষ্ট্রযন্ত্রে মানে প্রশাসন যন্ত্রে আছেন, যারা ব্যবসায়ীদের মধ্যে আছেন, জনগণের মধ্যে আছেন, ভোল পাল্টে গেছেন, কেউ জামাতে মিশেছেন, কেউ বিএনপিতে মিশেছেন, তাদের সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এবং এটাই জীবন। এটা জীবন এই কারণে যে মানুষ আশা এবং নিরাশার দোলাচলে চলতে থাকে। যেমন ধরেন, আপনি খুব বেশি আশাবাদী একটা বিষয়, ভীষণ রকম আশাবাদী, তো অনেক দিন খুব স্বপ্ন দেখলেন, আজ এটা হবে, কাল এটা হবে, পরশু এটা হবে, কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটলো। সেই দুর্ঘটনাটা অন্য সময় হলে আপনার গায়ে লাগতো না। যদি বিপদের দিনে আপনার এই দুর্ঘটনাটা ঘটতো, আপনি হয়তো গায়েই মাখতেন না, কিন্তু আপনি যেহেতু একটা সুখের স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়টিতে এরকম একটি বিপদের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে আপনার, যাকে বলা হয়, সমস্ত হিসাব এলোমেলো হয়ে যাবে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ গত ২ মাস ধরে, অর্থাৎ সরকারের প্রথম ১ মাস তারা আশায় ছিল তারেক রহমান সাহেব তাদেরকে একটা সুযোগ দেবে, রাজনীতি করার অনুমতি দেবে, এবং যেহেতু আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের অংশীদার হব, খুব দ্রুত নেত্রী ফিরে আসবে, আমরা ইলেকশন করতে পারবো, রাজনীতি করতে পারবো, অফিসগুলো খুলে দেবে, এরকম ১ মাস তারা বেশ একটা গিয়ার আপের মধ্যে ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, কিছুই হচ্ছে না, আগের মতো মব হচ্ছে। আওয়ামী লীগ অফিসগুলোকে খোলার চেষ্টা করেছেন, সেখানে আরও বেশি অতীতের ইনুস জামানার চাইতেও বেশি জুলুম অত্যাচার হচ্ছে। তারপর ৩২ নম্বরের সামনে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। এখানে ছেলে নেই, বুড়ো নেই, নারী নেই, পুরুষ নেই, যারাই ৩২ নম্বরের সামনে একটু দাঁড়াচ্ছে, অমনি পুলিশ এবং বিএনপি যারা নেতাকর্মী তারা হামলে পড়ছেন। তখন আওয়ামী লীগের লোকজনের মধ্যে একটা, যাকে বলা হয়, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন, একটি আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেটরি, সাইন আপ এক্সক্লামেটরি, এটা শুরু হয়ে গেল। এ কী হলো? আমরা ভারতের কথা মতো, দাদাদের কথা মতো ভোট দিলাম, শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা দিল্লি থেকে, কলকাতা থেকে তাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপিকে ভোট না দিলে জামাত ক্ষমতায় চলে আসবে, আর জামাত যদি ক্ষমতায় আসে তা আজীবনের জন্য আমরা নিষিদ্ধ হয়ে যাব, কাজেই মন্দের ভালো বিএনপিকে ভোট দাও। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ঘটনাগুলো এমনভাবে ঘটলো, সবাই মনে করলো যে আরে এর সাথে তো ইউনূসের জামানাই ভালো ছিল। সেখানে কারো ক্ষমতা ছিল না, বিএনপির ক্ষমতা ছিল না, জামাতের ক্ষমতা ছিল না, এনসিপির ক্ষমতা ছিল না, একটা মগের মুল্লুক ছিল। আর সেই মগের মুল্লুকের মধ্যে যারা একটু মব করার চেষ্টা করতো তাদেরকে খুব সহজে কিছু মাল পানি দিয়ে, কিছু সাহায্য করে, সহযোগিতা করে তাদেরকে ম্যানেজ করা যেত। তো এটিতে ভালো ছিল। কেন আমরা এই ঝামেলায় জড়াতে গেলুম? এই যখন কথাবার্তা, ঠিক সেই সময়টাতে হঠাৎ পার্লামেন্ট আইন করে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের মাথায় বাস পড়লো। হায় হায়, এ তো দেখি মানে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের কপালই এরকম, তারা মনে করলো যে আমাদের বোধহয় সারাটা জীবন এইভাবেই মানে নিষিদ্ধের বিরুদ্ধে, তারপরে ক্ষমতার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে আসলে সব কিছু অর্জন করতে হবে, কারো দয়া মায়া চলবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ালো এবং গত ২ মাস ধরে তারা বিভিন্ন হুমকি দিয়ে, ধামকি দিয়ে, তাদের নেত্রী বিভিন্ন কথাবার্তা বলে, তাদের নেতারা বিভিন্ন কথাবার্তা বলল, এবং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগের মানে তাদের অসংখ্য নয়, কি বলবো, হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং মোসাদের দেয়া
হয়তো আমি বলতে পারি না, কোনো গোপন সফটওয়্যার, যে সফটওয়্যার তারা কিনেছিল রাষ্ট্রের জন্য, সেই সফটওয়্যারের কোনো কপি তাদের কাছে থাকতে পারে। তার মাধ্যমে তারা প্রতি মুহূর্তে একের পর এক গোপন বৈঠক করে যাচ্ছে। কখনো কখনো কোনো বৈঠকে মানে হাজার হাজার নয়, মানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে। কি সফটওয়্যারের মাধ্যমে? সেখানে রাজনীতির মঞ্চে যেভাবে শেখ হাসিনা বক্তব্য দেন, সেভাবে বক্তব্য দিচ্ছেন, এবং কিছু কিছু এভাবে ভিডিও ফুটেজ মানে অনেক নেতা, আওয়ামী লীগের লোকজন তারাই এটা প্রচার করে দেন। যেমন সাইদ খোকন সাহেব, ঢাকার মেয়র, তার একটা ভিডিও ফুটেজ সাম্প্রতিক সময়ে এসে অসাধারণ চমৎকার গলায় তিনি কথা বলছেন সন্ন্যাসী বাবার মতো করে, লম্বা লম্বা চুল, কিন্তু তার কথার যে দীপ্তময়তা, তার যে দৃঢ়তা, এবং যেভাবে রাজনীতির পরিপক্কতা নিয়ে তিনি সেই কথাগুলো বলছিলেন, এটি সাইদ খোকন সাহেব যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি এত সুন্দর করে বলতে পারেনি। ফলে বিদেশে গিয়ে মনে হচ্ছে তার রাজনীতির যে প্রজ্ঞা, সাহস, ভাষার যে শৈলীটা, এটা বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে তার একটা আকর্ষণিক, একটা অজানুলম্বিত নয়, মানে ঘাড় পর্যন্ত তার যে লম্বা চুল, তার মুখে যে দাড়ি, একটা দেবত্ব দেবত্ব ভাব সেখানে চলে আসছে। তো এগুলো মানে কখনো জাহাঙ্গীর কবির নানক সাহেব, কখনো বাহাউদ্দিন নাসিম সাহেব, কখনো এই সাইদ খোকন সাহেব, তারা এই ধরনের হালকা ছোট ছোট ভিডিও, এটা বোধ হয় পার্টিরই একটা ফোরামের যাকে বলা হয় সিদ্ধান্ত অনুযায়ী, এগুলো তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যেন আলোচনা চলে, বিতর্ক চলে তাদেরকে নিয়ে। কিন্তু সরকারি কোনো এজেন্সি এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো আওয়ামী লীগ নেতাকে বা শেখ হাসিনার সঙ্গে কোনো আওয়ামী লীগ নেতার যে টেলিফোন সংলাপ, স্কাইপের যে কথাবার্তাগুলো, এগুলো এখনো পর্যন্ত তারা ধরতে পারেননি, বের করতে পারেননি, ভাইরাল করতে পারেননি। ইট মিনস আওয়ামী লীগের হাতে এমন টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিটি শতভাগ নিরাপদ, এবং সেই প্রযুক্তিটি তারা নিজেদের মধ্যে এত চমৎকারভাবে তারা করছে, যেটি বর্তমান সরকারের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, বা বিএনপির যে বট বাহিনী রয়েছে, জামাতের যে বট বাহিনী রয়েছে, তারা সেই জায়গাটিতে এখনো ঢুকতেই পারছেন না। তো এই যখন রিয়ালিটি, সেই রিয়ালিটিকে ভিত্তি করে তারা কখনো যুগপৎভাবে আন্দোলন করছেন, কখনো একই সঙ্গে ১০০টি স্পটে মিছিল করছেন একই সঙ্গে, কখনো ১৫টি জেলাতে মিছিল করছেন, কখনো যা কিছু করছেন ওটা মানে আমরা যা না দেখতে পাচ্ছি তার সাথে বেশি আওয়ামী লীগের লোকজন দেখতে পাচ্ছে। বিকজ এই কাজগুলো তারা কখনো কখনো যে কাজগুলো করছেন লাইভে করছেন, এমন প্রযুক্তি দিয়ে করছেন, সেই প্রযুক্তির যে ডাটা এন্ট্রি কেবলমাত্র তাদের হাতে থাকছে। এমনকি যাদেরকে সংযুক্ত করা হচ্ছে এই প্রযুক্তিতে, যেমন ধরুন হাতিয়াতে একটা মিছিল হবে, তো তাকে একটা আইডি দেওয়া হলো বা তাকে একটা পাসওয়ার্ড দেওয়া হলো, সে সেটা লাইভ টেলিকাস্ট করছে, কিন্তু ওটার কোনো ভিডিও ফুটেজ সে ধারণ করতে পারছে না। কোন আইডি থেকে এলো বা কীভাবে এলো এটা ধরতে পারা যাচ্ছে না। ফলে কি হলো, ওটা মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজনই ইন্টারনেটে ছড়িয়ে দিলে ওই পর্যন্তই, কিন্তু এটার সাথে সাথে কারা জড়িত, কোথা থেকে আসছে, এটার আইপি প্রোটোকল কি, কোন দেশ থেকে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, কোনো কিছুই সরকারের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা বুঝতে পারছে না। এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিট সম্পর্কে যে ধরনের কথাবার্তা আমি শুনতাম, আমার নিজের একটি সমস্যা নিয়ে আমি যখন এই সাইবার ক্রাইম ইউনিটে গেলাম, কথাবার্তা বললাম, আমি দেখলাম যে এখনও পর্যন্ত সেখানে আসলে ওই পর্যায়ে প্রযুক্তিটা ডেভেলপ করেনি। যেমন আমার যে ফেসবুক আইডি রয়েছে, সেই ফেসবুক আইডিতে আমারই লেখা কন্টেন্ট, সেই কন্টেন্টে দেখা গেল যে একটা ফেক ক্লেম সাবমিট করলো একটা পক্ষ, নাম দিল কালের কণ্ঠের নামে একটা ভুয়া ফেক আইডি করে তারা সেখানে ক্লেম দিল, এবং এটা এতটা টেকনিক্যালি করা হয়েছে যে পুরো ফেসবুকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম সেটা মনে করছে দে আর রাইট, আই এম রং। নিয়ম অনুযায়ী থানায় জিডি এন্ট্রি করলাম, সেটাকে সাইবার ক্রাইম ইউনিটে জানানো হলো, এবং আমার পর্যায়ে থেকে যেখানে মনে করেন ধরেন পুলিশের আইজি থেকে শুরু করে সবার সাথে যেখানে আমার একটা এক্সেস আছে, এবং সবাই যেখানে সম্মান করে, মর্যাদা দেয়। আমি বন্ধের দিনে ডিবি অফিসে গেলাম, তারা সারাদিন কাজ করলো, তারা সেটাকে নোটারি পাবলিক করলো, নিজেরা জিডি এন্ট্রি করালেন, তারপরে সে আবার নিজেদের প্যাডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির
প্যাডে এইটা আবার তারা লিখলেন মেটার হেডকোয়ার্টারে, কিন্তু ঘোড়ার ডিম মেটা কিছুই পাত্তা দিল না। তারা বললেন যে এটা ক্রিমিনাল অফেন্স, এটা ভুল করা হয়েছে। কালের কণ্ঠ নামে দেখালো। কালের কণ্ঠ আপনি জানেন, যেহেতু আমি কালের কণ্ঠতে লিখি, ফলে কালের কণ্ঠের সমস্ত ম্যানেজমেন্ট মেটাকে লিখলো, সব কিছু করলো, কিন্তু কোনো অবস্থাতে মেটা মানে ফেসবুকের যারা কর্তৃপক্ষ তারা পাত্তা না দিয়ে ওই যে যারা ক্লেমার, যারা আমার কাছে এই কাজ করার জন্য $300 চেয়েছে, যে আমি তোমাকে যে হ্যাক করেছি বা তোমার কাছে আমি $300 চাই, এটার স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পরে কাজ হলো না। ইট মিনস আপনি দেখেন যে প্রযুক্তিটা এখন আসলে কারো নিয়ন্ত্রণে না, এবং এখানে মেটা, গুগল, অন্যান্য যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা অনেকটা নিজেদের মতো করে কাজ করছে। তো তারই প্রযুক্তির কিছু প্রযুক্তি আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি মোসাদ নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি হ্যাকাররা নিয়ন্ত্রণ করে। মানে মেটাও যে সবসময় নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, নট লাইক দ্যাট। তারা মেটার যে এআই সিস্টেমটা কেমনভাবে রিড করে ফেলেছে যে এখন মেটা যদি এটাকে সিস্টেমটা পরিবর্তন করতে যায়, মেটাকে ভীষণ রকম সমস্যায় পড়তে হবে। তো এরকম একটা কমপ্লেক্স অবস্থার মধ্যে আওয়ামী লীগ প্রযুক্তি ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে বা যে সমস্ত কাজকর্ম চালাচ্ছে, সেটা সরকার এর দ্বারা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। তো এই কারণে কী হলো, আওয়ামী লীগ এই যে যা কিছু করছে তারা নিজেদের মধ্যে প্রচার করে, প্রোপাগান্ডা করে তারা নিজেদেরকে গিয়ার আপ রাখে, এবং গিয়ার আপ রেখেই এই যে যখন তারা বলে আপা আসছেন, আপা বলেন আমি 6 মাসের মধ্যে আসছি, ফাঁসির মঞ্চ রেডি করো, ইত্যাদি ইত্যাদি, এগুলো করে তারা একটা সুখ স্বপ্নে ভাসতে থাকে। অনেকে হয়তো বলে যে আজকে বৃষ্টি হয়েছে, আপা আসবেন, শুনে খুব মনটা ভালো, তো ভুনা খিচুড়ি করো, ভালো করে পোলাও রান্না করো, কোরমা রান্না করো, যার যেটা পছন্দ। বা আমি আজকে বার্গার খাবো, আজকে আমি 5 স্টার হোটেলে খাবো। কেউ হয়তো বলতে পারে যে আমি আজকে মনের আনন্দ, খুব আনন্দ, আমি আজকে একটু মদ খাবো। তো যে যার মতো করে এটাকে চেয়ার আপ করছে, আনন্দটাকে চেয়ার আপ করছে, এবং পুরো আনন্দটাই কিন্তু ইলিউশন, মানে কল্পনা থেকে, যার সঙ্গে কোনো বাস্তবতা নাই। এরকম যখন মানুষ একটা ইলিউশন জগতে পড়ে যায়, ওই জায়গাতে সামান্য একটু ছোট্ট দুঃসংবাদ আসলে, ক্ষতি আসলে মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। আওয়ামী লীগের অনেক দুর্দশাগ্রস্ত নেতা বাংলাদেশে যারা পালিয়ে আছেন, অনেকে টেলিফোন করে বলে ভাই কী মানে শুনলাম আপা আসবে, ইত্যাদি ইত্যাদি খবরগুলো তারা শেয়ার করে। আর আমি যখন বলি যে না রে ভাই, এটা হবে না, আগামী 20 বছরে পলিটিক্যাল কোনো স্ট্যাবিলিটি আসবে না, কোনো সলিউশন নেই, এখন বিএনপিকে যেটা দেখছো এরকম দুঃসময় বিএনপির খুব দ্রুত আসবে। তো এই কথাগুলো যখন বলি তারা তখন একটা মাটির সঙ্গে মিশে যায়, বলে যে ভাই, এখন অনেকে ভয় টেলিফোনও করার যে আপনি খুব বেশি নির্মম সত্য কথা বলেন, আমরা একটু আশা ভরসা নিয়ে পালিয়ে আছি, বেঁচে আছি, কিন্তু আপনার কথা শুনলে মনে হয় মরে যাই। তো এরকম একটি অবস্থায় যখন আওয়ামী লীগের সাবেক আইজি, মানে এখানে আসলে তাকে রাষ্ট্রের আইজি বলার সাথে মানুষজন আওয়ামী লীগের আইজি বলতে পছন্দ করেন, বেনজির আহমেদ, তিনি দুবাইতে ধরা পড়েছেন, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পর যারা দেশের ভিতরে পালিয়ে আছেন, দেশের বাইরে পালিয়ে আছেন, সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুবাইতে আপনি জানেন যে শামীম ওসমান সাহেব আছেন, অনেকে মানে এই যে শফিক নামে একজন ভদ্রলোক আছেন যাকে সবাই ডাস্টবিন শফিক বলেন, গালি দেন, যদিও আমি তাকে কখনোই ডাস্টবিন শফিক বলতে রাজি নই। জনাব শফিক প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি বললেন যে এই লোকটি ধরা পড়েছে, বেনজির, খুব বাজে একটা শব্দ, স্বভাবত তিনি যেরকম শব্দ ব্যবহার করেন সেই শব্দ ইউজ করে এর পরের পালা কার, অমুকের অমুকের। স্পষ্ট তিনি ইঙ্গিত করলেন যে দুবাইতে আমরা এর আগে একটা ছবি দেখেছিলাম, অনেকে দুবাইতে পালিয়েছেন, এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ছিলেন, শামীম ওসমান সাহেব ছিলেন। তো বলার চেষ্টা করছেন যে সরকারের কর্মকুশলতায়, আমেরিকার কর্মকুশলতায়, আন্তর্জাতিক অঙ্গনের যে বাংলাদেশের ক্রিমিনালদের সম্পর্কে, যাদেরকে সরকার ক্রিমিনাল মনে করে এই মুহূর্তে, তাদের উপর থেকে আন্তর্জাতিক অঙ্গন হাত উঠিয়ে নিয়েছে, এবং তাদেরকে একে একে ধীরে ধীরে প্যাকেট করে বাংলাদেশে পাঠানো হবে। আর এর ধারাবাহিকতায় ধীরে 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 কলকাতার লোক ধরা হবে, ধীরে ধীরে লন্ডনে যারা আছেন তাদেরকে ধরা হবে, ইটালিতে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন তাদেরকে ধরা হবে, এবং সবার শেষে শেখ হাসিনাকে পাঠানো হবে। তো এই যে আওয়ামী বিরোধী শক্তিগুলো আবার এই যে ন্যারেটিভ করার সুযোগ পাচ্ছে, এটাকে তাৎক্ষণিকভাবে আসলে আওয়ামী লীগের লোকজন মোকাবেলা করতে পারছে না, তারা হতাশ হয়ে যাচ্ছেন। হায় আল্লাহ, আমাদের এখন কি হবে, বেনজির সাহেবের মতো লোকজনকে ধরে ফেললো, তাহলে আমি একজন অল্প কয়েকদিনের মন্ত্রী ছিলাম, সংসদ সদস্য ছিলাম, এখন লন্ডনে পালিয়ে আছি,
আমাকে যদি ধরে ফেলে, আমার বিরুদ্ধে বাংলাদেশে মামলা আছে ১০-১২টা, ২০টা, ২৫টা, ১০০টা, আমাকে ধরলে কি হবে? এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে দেশ চলছে, কোথায় গিয়ে এটি স্থির হয় একমাত্র আসমানের মালিকই বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।